দায়িত্ব গ্রহণের পরই নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, পাপনের পরিচালিত বোর্ডে কিছু দুর্নীতি হয়েছে। তিনি বলেন, কিছু দুর্নীতি যে হয়েছে এটা আমরা সবাই জানি, এটা অস্বীকার করতে পারব না। কিছু দুর্নীতি বলতে কতটুকু? মুখে বড় বড় কথা বলে তলে তলে পাপন কিভাবে দেশের ক্রিকেটের সর্বনাশ করেছে, যেভাবে ক্রিকেটারদের হক মেরে খেয়েছে তার সাঙ্গপাঙ্গরা, এসবেরই বিস্তারিত সহ পাপনের বর্তমান অবস্থান নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে। আপনি যদি একজন ক্রিকেট প্রেমী হন তাহলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখে পাপন ও তার সাঙ্গপাঙ্গদের বিচারের দাবি তোলা উচিত। 2012 সালের অক্টোবরে বিসিবি সভাপতির চেয়ারে বসেন পাপন। সেই যে বসেছেন আর ছাড়তে চাননি। শেষমেশ 2024 সালে এসে সরকার পতনের পর না ছেড়ে আর পারলেন না। দীর্ঘ এক যুগের শাসনামলে পাপনকে আমরা নানান অপকর্মে জড়াতে দেখেছি। জুয়া খেলতে, ক্যাসিনোতে যাওয়া থেকে শুরু করে সাকিব তামিম দ্বন্দ্ব তৈরি, মিডিয়ায় উল্টাপাল্টা বক্তব্য দেওয়া সহ অসংখ্য অপকর্মের কথা আমরা আগে থেকেই জানি। তবে এসবের বাহিরেও তার আরও অনেক অন্ধকার জগৎ রয়েছে। বিসিবি প্রধানের চেয়ারে বসে বাংলাদেশের অপার সম্ভাবনাময় ক্রিকেটকে ধ্বংসের গুরুতর অভিযোগ উঠেছে পাপনের বিরুদ্ধে। ক্ষমতার পট পরিবর্তনে এখন একে একে প্রকাশ্যে আসছে পাপন এবং তার লোকজনের যত পাপ। টানা 12 বছর সভাপতি থাকায় ক্রিকেট বোর্ডের প্রায় সবখানেই নিজের পছন্দের লোক বসিয়েছেন তিনি। সরকার প্রধানের ঘনিষ্ঠ হওয়ায় চাইলেই ক্রিকেটের উন্নয়নে যে কোনো কিছু দ্রুত করে ফেলার ক্ষমতা ছিল তার। কিন্তু হয়েছে উল্টোটা। তার সময়ে ডোমেস্টিক ক্রিকেটের মান কমেছে, ক্রিকেটটা কেবল ঢাকা কেন্দ্রিক হয়েছে। পাপনের একযুগে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ক্রিকেটের অর্জন বেশ ম্লান হলেও অর্থকড়িতে বেশ ধনী হয়েছে বিসিবি। এফডিআর থেকে বিসিবির আয় প্রায় 900 কোটি টাকা, আর বর্তমানে বোর্ডের পুঞ্জীভূত তহবিলই ছাড়িয়ে গেছে 1000 কোটি টাকা। বিসিবির বিপুল এই টাকার পাহাড় গড়তে পাপনের নেতৃত্বাধীন পরিচালনা পরিষদকে তেমন কোনো ম্যাজিক দেখাতে হয়নি। তারা শুধু কইয়ের তেলে কই ভেজেছে। বিসিবির আয়ের বড় উৎস আইসিসি, এসিসির লভ্যাংশ ভাগাভাগি। কোনো বিনিয়োগ ছাড়াই বিপুল অঙ্কের টাকায় কোষাগার ফুলে ফেঁপে ওঠার পরও আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের বড় কোনো সাফল্য নেই। মাঝে মধ্যে কিউরেটর গামিনী ডি সিলভার মাধ্যমে মিরপুরের উইকেটকে ব্যাটারদের বদ্ধভূমিতে পরিণত করে শক্তিশালী কয়েকটি দলের বিপক্ষে জয়কে নিজেদের ঢাল হিসাবে ব্যবহার করেছে তারা। আন্তর্জাতিক ক্রিকেটে ফল যাই হোক, ক্রিকেট পরিচালনা বিভাগের অধীনে বিদেশি হাই প্রোফাইল কোচ নিয়োগে বিশেষ মনোযোগ ছিল পাপনের। বিদেশি কোচ নিয়োগে কিছু পরিচালকের কমিশন বাণিজ্য ক্রিকেট পাড়ায় ওপেন সিক্রেট। তবুও বোর্ডের কার্যক্রম নিয়ে সমালোচনা কিংবা ভিন্ন মতকে একদম জায়গা দেননি পাপন। বিসিবির কঠোর সমালোচনা করায় আইসিসিতে কর্মরত সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকেই একাধিকবার হয়রানির শিকার হতে হয়েছে। যেসব সংগঠক শতভাগ আনুগত্য স্বীকার করেননি তারা যেন বোর্ডে আসতে না পারেন সব ব্যবস্থায় করেছে পাপনের বোর্ড। লম্বা সময় ধরে বেশিরভাগ স্ট্যান্ডিং কমিটি সংগঠক শূন্য রেখে ম্যানেজারদের দিয়েই ক্রিকেট প্রশাসন চালানো হয়েছে। যে ক্রিকেটারদের ব্যবহার করে পাপনদের এত দাপট, অনেক সময় খেলোয়াড়দের প্রাপ্য সম্মানও দেওয়া হয়নি। বছরের পর বছর প্রশ্ন থেকেছে দল নির্বাচন নিয়ে। বছরের পর বছর বিসিবির অর্থ বিভাগ, লজিস্টিক্স আর বিপিএল দেখার দায়িত্বে থেকেছেন পাপনের আশীর্বাদ পুষ্ট ইসমাইল হায়দার মল্লিক, যিনি নিজেকে এই 12 বছরে সবচেয়ে প্রভাবশালী পরিচালক হিসাবে প্রতিষ্ঠা করেছেন ক্রিকেট বোর্ডে। দেশের ঘরোয়া ক্রিকেট ধ্বংসের পেছনেও এই মল্লিকের নাম এসেছে বারবার। প্রচারপ্রিয় পাপন তাকে তো থামানিনি, উল্টো লাইসেন্স দিয়েছেন আরও প্রতাপশালী হতে। বেশিরভাগ ক্রিকেট বোর্ড নিজেদের আয় ব্যয়ের পূর্ণ বিবরণ তুলে দেয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানেও বিসিবির যত লুকোছাপা। বছরের পর বছর একই অডিট প্রতিষ্ঠানকে দিয়ে অভ্যন্তরীণ নিরীক্ষা, আইনি প্রক্রিয়ায় পাওনা টাকা আদায়ের উদ্যোগ না নিয়ে উল্টো বিপুল অঙ্কের টাকা ছেড়ে দেওয়া, ক্রয়াদেশের স্বচ্ছতার অভাব, দরপত্র প্রক্রিয়ার বাহিরে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ তো আছেই। বোর্ডের স্বার্থের সংঘাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পাপন। পাপনের বোর্ডে স্বার্থের সংঘাত ছিল প্রায় প্রতিটি জায়গায়। বোর্ড থেকে শুরু করে ক্লাব, ক্রিকেট সব জায়গায় নিজেদের দাপট ধরে রাখা আর ক্ষমতার চেয়ার নিজেদের দখলে রাখতে ধ্বংস করে দেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেট। ঠিক একই কারণে ক্রিকেট মিরপুর থেকে সারা দেশে ছড়ায়নি, হয়েছে আঞ্চলিক ক্রিকেট সংস্থার নামে শুধুই অর্থের অপচয়। বাংলাদেশ ক্রিকেটের পুরো পরিবেশটাই ভয়ঙ্করভাবে কলুষিত করেছে তারা। নিজেদের রাজত্ব ঠিক রাখতে অনেক সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে পাপনরা এমন জায়গায় অর্থ ঢেলেছেন যেটির সঙ্গে ক্রিকেটের কোনো সংযোগ নেই। 2020 সালে মুজিববর্ষ উদযাপনে বিশাল আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির।
করোনা মহামারীর কারণে সে পরিকল্পনা থেকে তাদের সরে আসতে হয়। এরপরও ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100 নামে বিসিবি খরচ করেছে 20 কোটি টাকা। ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী AR রহমানকে এনে কনসার্টের আয়োজন করা হয়েছে শেরেবাংলা স্টেডিয়ামে, যেটির সঙ্গে ক্রিকেটের কি সম্পর্ক তা অজানা। 2019 সালে বঙ্গবন্ধু BPL নামে 80 কোটি টাকা খরচ করেছে বিসিবি। নিয়মিত ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ বাদ দিয়ে নিজেদের খরচে এমন টুর্নামেন্ট আয়োজনের উদাহরণ বিশ্বের কোথাও নেই। পাপনের মেয়াদে সবচেয়ে বড় প্রকল্প ছিল পূর্বাচল স্টেডিয়াম। 1000 কোটি টাকার বেশি ব্যয়ে নির্মাণ করতে যাওয়া এই উচ্চভিলাষী প্রকল্প বাস্তবায়ন করার আগেই বিসিবি পরামর্শক ফি দিয়েছে 76 কোটি টাকা। চলতি অর্থ বছরে বরাদ্দ রেখেছিল 250 কোটি টাকা। অথচ শুধু রাজনৈতিক বিবেচনায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামটা পরিত্যক্ত থেকেছে বছরের পর বছর। কেবল বিসিবি সভাপতি হিসেবে নয়, ব্যক্তি হিসেবেও পাপন খুব একটা সুবিধা লোক ছিলেন না। শেখ হাসিনার কাছের লোক হিসাবে বাড়তি দাম পেতেন। এই দামকে কাজে লাগিয়েই আমরা তাকে ক্যাসিনোতেও দেখেছি, ক্রিকেটারদের মাঝে ক্যাচার লাগাতেও দেখেছি, তামিমকে বিশ্বকাপ থেকে বাদ দিতেও দেখেছি। তার আমলে অনেক ক্রিকেটারের ক্যারিয়ার নষ্ট হতে দেখেছি, যার তালিকা করলে বেশ লম্বাই হবে। যে ক্রিকেটারদের ব্যবহার করে পাপনদের এত দাপট ছিল, অনেক সময় খেলোয়াড়দের প্রাপ্য সম্মানও দেওয়া হয়নি। বছরের পর বছর প্রশ্ন থেকেছে দল নির্বাচন নিয়ে। ভোট নিশ্চিত রাখতে পছন্দের কাউন্সিলরদের কাউন্সিলরশিপ দিয়ে অনেকটা সাজানো নির্বাচনে বারবার জয়ী হয়ে আসা পাপনের অধীনে বিসিবির যত বার্ষিক সাধারণ সভা হয়েছে, সেগুলো দেশের ক্রিকেটে শুধুই সদস্যদের দামি উপহার প্রাপ্তির অনুষ্ঠান হিসাবে পরিচিতি পেয়েছে। বিপরীতে কেবল ফোন না রিসিভ করায় মিরাজের মতো বাচ্চা ছেলেকে আমরা ওপেন হুমকি দিতেও শুনেছি। নারী ক্রিকেটার জাহানারাকে অকারণে দলের বাহিরে রাখতে দেখেছি। ক্রিকেট অঙ্গনে এত এত অনিয়ম দুর্নীতির পরও তার বিপক্ষে এসব নিয়ে কোনো মামলা হয়নি। তবে অনিয়ম ও দুর্নীতি সত্যি হলে বিসিবি সভাপতি ও তার সাঙ্গপাঙ্গদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর হুমকি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি ঘোষণা দিয়েছেন, এতদিন যারা দুর্নীতিতে জড়িত ছিলেন তাদের শাস্তির আওতায় আনা হবে। যেখানে দুর্নীতি অনিয়মের অভিযোগ আছে, এ বিষয়গুলো তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যে গঠনতন্ত্র আছে, ফেডারেশন আছে, সেটা যেন গণতান্ত্রিক হয়। একনায়কতন্ত্রের চর্চার যেন সুযোগ না থাকে, সেগুলো পুনর্গঠনের চিন্তাভাবনা আছে। বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকও মনে করেন, গত 12 বছরে বিসিবিতে যারা অনিয়ম আর দুর্নীতিতে যুক্ত ছিলেন সবাইকে শাস্তির আওতায় আনা উচিত। এমনকি সদ্য বিসিবিতে পরিচালক হওয়া শান্ত স্বভাবের নাজমুল আবেদিন ফাহিম স্যারও বিসিবির দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, পাপনের বিসিবিতে সততা, স্বচ্ছতা, নৈতিকতার অভাব ছিল। সেই সাথে তিনিও পাপন ও তার গ্যাংদের সাজা দাবি করেছেন। তবে সরকার পতনের পর থেকে পাপন কোথায় আছে কেউ জানে না। অনেকের মতেই তিনি পালিয়ে গেছেন বিদেশে, কেউ কেউ আবার দেশে থাকার খবরও জানান। তবে কোনো কিছুই সরকারিভাবে যাচাই বাছাই হয়নি। তবে দেশের ক্রিকেটের সত্যিকারের সমর্থকদের দাবি, যেখানে থাকুক, যে করেই হোক, পাপনকে খুঁজে বের করে তার পাপের সাজা দেওয়া হোক। কেবল তাকেই নয়, সাথে তার সাঙ্গপাঙ্গদেরও। দর্শক, আপনিও কি তাই চান, নাকি পাপনকে ছাড় দিতে চান? কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।